নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরও দুটো সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনা নিয়ে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, মৃত মানুষ কি আবার জীবিত হয়ে উঠতে পারে? তোমাদের কি মনে হয়? যদি জানতে চাও তাহলে শোনো আজকের এপিসোডটি। আর থাকছে তোমাদের জন্য আরও একটা ঘটনা, যে একবার যদু ঠাকুর এক বাড়িতে শ্রাদ্ধ করতে গিয়ে কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। তাই দুটো ঘটনাই কিন্তু আজ বেশ জাঁকজমক হতে যাচ্ছে। আর সেই জন্য তোমরা চটপট লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব করা বাকি থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। তাহলেই তো প্রত্যেক শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে দাদা হেনা চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিতদা, আমি হেনা চট্টোপাধ্যায়, বর্ধমান পাল্লা রোড মাহমুদপুর থেকে বলছি। বিগত দুটো ঘটনায় আপনাকে অনির্দ ঘোষালের কথা বলেছিলাম, এটাও ওনার থেকেই শোনা। উনি যেমন যজমানির কাজ করতেন, মানে পুজো আর্চা, বিয়ে, শ্রাদ্ধ এসব করে বেড়াতেন, ওনার এক আত্মীয় ছিল যদু ঠাকুর। তিনিও বাড়ি বাড়ি পুজো আর্চার কাজ, শ্রাদ্ধ শান্তির কাজকর্ম করে বেড়াতেন। আর দেখবেন, যারা এসব কাজ ভালো করে তাদের অনেক দূর দূর থেকে ডাক আসে। এমনই একবার এক ব্যক্তির বাড়িতে উনি শ্রাদ্ধ করতে গিয়েছিলেন। কাজে বসেছিলেন বেলা 12টায়, আর উঠলেন যখন তখন বিকেল 5টা বেজে গিয়েছে। সন্ধে ঘনিয়ে এসেছে প্রায়, কারণ তখন ছিল শীতকাল, আর শীতের দিনে সন্ধে তো তাড়াতাড়ি হয়। তখন ওই বাড়ির ভদ্রলোকটি পেরু ওনাকে বলেন, এ তো সন্ধে হয়ে গেল ঠাকুর মশাই, এরপর এতটা রাস্তা আপনি একা একা ফিরবেন কি করে বলুন তো? সন্ধ্যের পর এমনিতেই এদিকে গাড়ি ঘোড়া কম চলে, তার ওপর তো এখন শীতের সময়। তার চেয়ে বরং আজ রাতটা আপনি এখানে থেকে যান। গায়ে আজ একটা যাত্রাপালা আছে, এক নতুন নাট্যদল আসবে, দেখে দেখে কাল যাবেন না হয়। উনিও ভেবে দেখলেন লোকটা মন্দ কথা বলেননি। শেষে যদি রাস্তায় বেরিয়ে উনি গাড়ি ঘোড়া নাই পান, তাহলে এই ঠান্ডার মধ্যে উনি যাবেন কোথায়? তার চেয়ে না হয় আজ রাতটা এখানেই থেকে যাওয়া ভালো, একটা রাতের তো ব্যাপার। এইসব ভেবে উনি তখন বলেন, সে না হয় থেকে গেলাম দাদা, কিন্তু অত দূর থেকে এসেছি, সারাদিন বিশ্রাম হয়নি, এত ধকল গেল, তারপর আর রাত জেগে যাত্রা দেখার ইচ্ছে নেই। ওনারা বললেন, বেশ তো, দোতলার ঘরটা তো ফাঁকাই পড়ে থাকে আমাদের, আপনি না হয় রাতে ওখানেই থাকবেন। তো সেই মতো ওই ঘরে রাতে ওনার থাকার ব্যবস্থা করা হলো। তারপর সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেতে বসলেন। খাওয়া দাওয়া করে উঠে বাড়ির লোকেরা ওনাকে বলেন, যান ঠাকুর মশাই, উপরের ঘরে সব রেডি করা আছে, এবার গিয়ে আপনি বিশ্রাম করুন, আমরা তাহলে আসি। এরপর বাড়ির লোকেরাও সবাই একে একে চলে গেল যাত্রা দেখতে। কি নাকি একটা নাম করা যাত্রা দল এসেছিল সেবার যাত্রা করতে। তো ওনারা চলে গেলে যদু ঠাকুর সব দরজায় তালা মেরে উঠলেন দোতলায়। তারপর চাবি দিয়ে ঘরটা খুললেন। আশপাশটা দেখে মনে হলো দোতলায় লোকজন খুব একটা ওঠে না, এই ঘরেও কেউ থাকে বলেও মনে হয় না। জিনিসপত্র রাখার কাজেই ঘরটা ব্যবহার করা হয় হয়তো। তারই মধ্যে একটা পাশে একটা ছোট্ট খাট, তাতে বিছানা করা, মশারি টাঙানো, পাশে একটা টেবিল, তাতে একটা হ্যারিকেন
আর একটা জলের জায়গা। উনি তখন দরজাটা বন্ধ করে হ্যারিকেনের আলোটা ডিম করে উঠে পড়লেন খাটে। চারদিক নিস্তব্ধ। দূর থেকে ভেসে আসছিল যাত্রাপালার গান। বাড়ির সবাই গিয়েছে ওখানে। বাড়িতে আর কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। এইসব শুনতে শুনতে একটা সময় উনি ঘুমিয়ে পড়লেন। রাত আনুমানিক তখন ওই 12টা। হঠাৎই একটা খট করে শব্দ হলো। ওনার ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। দরজার ছিটকিরিটা কি করে যেন আপনা আপনি খুলে গিয়েছে। তারপর আস্তে আস্তে দরজার পাল্লা দুটো ঠেলে ফুট 5 উচ্চতার একটা নিকষ কালো ছায়া ঘরে ঢুকলো। ওই আবছা অন্ধকারেও উনি দেখতে পেলেন ছায়াটা ওই দরজার সামনে খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল যেন ওনাকেই দেখছে ছায়াটা। তারপর আস্তে আস্তে ওটা এগিয়ে এলো খাটের দিকে। ভয়ে যদু ঠাকুরের গলা থেকে তখন কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তারপর দেখলেন ছায়াটা এগিয়ে এসে ওর ওই কালো দুটো হাত দিয়ে মশাইটা উঁচু করে ধরল। যদু ঠাকুর দেখলেন সেই ছায়াটার চোখ, নাক, মুখ কিছুই নেই, শুধু একটা মানুষের আকৃতি। তারপরে সেই ছায়াটা ঝাঁপিয়ে পড়ল যদু ঠাকুরের উপরে। দুজনে মিলে চলতে থাকলো ধস্তাধস্তি। ছায়াটা যেন যদু ঠাকুরের গলা টিপে ধরতে চাইছে। শেষমেশ অনেক চেষ্টা করে সেই যদু ঠাকুর কোনো রকমে উঠে পালায় ওই ঘর থেকে। তারপর কোনো রকমে নিচে নেমে বাড়ির গেট খুলে ঊর্ধ্বশ্বাসের রাস্তা দিয়ে ছুটতে থাকেন উনি। ওদিক থেকে তখন দুজন লোক আসছিল এদিকে, হয় যাত্রা দেখে আসছিল নয়তো ফিরছিল। উনি তাদের দেখে বলেন, দাদা দাদা, আমি আমি খুব বড় বিপদে পড়েছি দাদা, একটু সাহায্য করুন না, একটু সাহায্য করুন আমাকে। লোক দুটো তখন ওনাকে বলেন, কি হয়েছে, কে আপনি, কোত্থেকে আসছেন? যদু ঠাকুর তখন ওনাদের সমস্ত ঘটনা বলেন। সবটা শুনে ওনারা বলেন, ওরা আপনাকে কিছু বলেনি? যে ঘরে আপনাকে থাকতে দিয়েছে ওই ঘরে বেশ কয়েক বছর আগে ওনার এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে ওই ঘরে আর কেউ থাকে না। আপনাকে একা একা রাতে ওই ঘরে থাকতে দেওয়াটা ওনাদের ভারী অন্যায় হয়েছে। কিন্তু শুনুন, আপনি একটা কাজ করুন, আপনার আর ওই বাড়িতে ফিরে যাওয়া আপনি বরং ওই যাত্রাতলায় চলে যান। ওখানে গিয়ে ওনাদের বলুন সবটা। যান। এরপর উনি ওখানে গিয়ে ওনাদের সমস্ত ঘটনাটা বললেন। ওনারাও তারপর যাত্রাপালা আর দেখেননি। ঠাকুরমশাইকে নিয়ে সবাই বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন ওই ঘরের বিছানাপত্তর সব লণ্ডভণ্ড, অথচ ঘরে তখন কিন্তু আর কেউ নেই। পিরু মানে ওই বাড়ির কর্তারই তখন ওনাকে বলেন, মেয়েটা যবে থেকে মারা গেছে তবে থেকেই ঘরটা এইরকমই পড়ে আছে, কেউ আসে না এই ঘরে, সবসময় ঘরটা বন্ধই থাকে। এরকম অবস্থা যে হয়ে আছে এখানের আমরা নিজেরাও জানি না। এর এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করেছিলেন তারা তা জানার প্রয়োজন মনে করেনি যদু ঠাকুর। ভোর হতেই ব্যাগপত্র নিয়ে উনি বেরিয়ে পড়েন বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এটা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা ঘটনা। এমন ঘটনা তোমরাও পাঠাতে চাও নাকি?
যদি পাঠাতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস করে। আর এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে দীপঙ্কর। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো দাদা, আমি দীপঙ্কর কৃপাখালী থেকে বলছি। অনেকদিন পর আবার একটা ঘটনা নিয়ে চলে এলাম তোমার কাছে। আজকাল নানান কারণে একটু ব্যস্ত থাকি বলে তোমাকে আর ঘটনা পাঠানো হয় না। তো যাই হোক, আজ তোমায় যে ঘটনাটা বলবো এটা একটা অলৌকিক ঘটনা। আমার দাদুই একবার আমার কাছে গল্প করেছিল, কিন্তু জায়গাটা ঠিক কি নাম আমি মনে করতে পারছি না। সম্ভবত ওই যাদবপুর এলাকার ঘটনা। পুরনো লোকেদের মুখে শুনে দেখবে জায়গাটা আগে এতটা উন্নত ছিল না। ঝোপ জঙ্গল, সাপকোপে খুব উপদ্রব ছিল তখন। তো সেই খবর পেয়ে একবার ওখানে কজন সাপ ধরতে এসেছিল। অল্প বয়সী দুটো জোয়ান ছেলে আর ওদের ঠাকুমা। দিন কয়েকের জন্য ওরা এক জায়গায় তাঁবু খাটিয়েছিল। সকাল হলে ছেলে দুটো সাপ ধরতে বেরোতো, আর ওদের ঠাকুমা ওই তাঁবুর ভেতরেই থাকতো, রান্নাবাড়ি করত। উনি অনেক অলৌকিক বিদ্যা জানতেন। নাতিদের এসব উনিই শিখিয়েছিলেন। কিন্তু এখন বয়স হয়ে যাওয়ায় উনি আর নিজে হাতে এসব করতে পারেন না, নাতিরাই করেন। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিনও ছেলে দুটো বেরিয়েছিল সাপ ধরতে। খবর পেয়েছিল এক জায়গায় একটা শিমুল গাছের গোড়ায় নাকি একটা মস্ত বড় সাপ আছে। অনেকেই নাকি দেখেছে, তাড়ানোরও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এইসব শুনে ছেলে দুটোর মনে তখন কৌতূহল অনেকক্ষণ বেড়ে যায়। ওখানকার লোকেদের ওরা বলেছিল, আপনারা ভাববেন না, আমরা ওটাকে ঠিক ধরে নিয়ে যাব। তো সেই জায়গায় গিয়ে ছেলে দুটো সেদিন উপস্থিত হয়। প্রচুর লোক জমা হয়েছিল দেখতে। ছেলে দুটো প্রথমে ওই গাছের গোড়ায় বিন বাজানো শুরু করল। সাপ যে আছে এটা সত্যি। একবার একটু মুখ বের করে দেখে, আবার গর্তে ঢুকে যায়, বেরোয় আর না। এভাবে অনেক চেষ্টা করে যখন হলো না, তখন এক ভাই আর এক ভাইকে বলে, এমনি করে হবে না বুঝলি, মন্তর সোরা লাগবে। বলে এরপর ছেলে দুটো কি যেন একটা মন্ত্র চালনা করল। সেই মন্ত্রের এমনই জোর যে ওই মন্ত্র শক্তির বলে সেই সাপ তখন ওই গর্ত থেকে বেরিয়ে আসে। বিশাল বড় সাপ, প্রায় একটা মানুষের সমান। কালচে গায়ের রং, সারাটা গায়ে কেমন যেন চক্কর চক্কর দাগ। রাগে ফুঁসতে ফুঁসতে এরপর সাপটা ওই দুই ভাইকে ছোবল মারে। মেরেই সবার চোখের সামনে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। লোকজন যারা ছিল সবাই তো তাজ্জব ব্যাপারটা দেখে। হইচই হুলস্থুল কাণ্ড পড়ে যায়। এদিকে বিষের জ্বালায় দুই ভাই তো তখন ছটফট করতে থাকে, বলতে থাকে, আমাদের আমাদের ঠাকুমাকে খবর দাও, ওনাকে ডেকে নিয়ে এসো, উনি আমাদের বাঁচিয়ে দেবেন। যাও যাও, শিগগির যাও, তোমরা শিগগির যাও। দুজন লোক তখন সঙ্গে সঙ্গে ছুটে ওর ঠাকুমাকে খবর দিতে গিয়ে ও ঠাকুমাকে বলে, ঠাকুমা ঠাকুমা, শিগগির চলুন, আপনাদের নাতিতে সাপে কেটেছে, ছটফট ছটফট করছে, চলুন শিগগির শিগগির চলুন। শুনে উনি হন্তদন্তে তখন ছুটে আসেন। এসে দেখেন নাতিদের দেহ দুটো অসাড় হয়ে পড়ে আছে মাটিতে। কারোর দেহেই কোনো সার নেই।
দুজনেই মারা গিয়েছে। ওনার তো তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বয়স্ক মানুষ নাতিদের বুকের ওপর মাথা ফেলে অঝরে কাঁদছেন। লোকেরা তখন ওনাকে ধরে সান্ত্বনা দেন, বলেন, আপনি কাঁদবেন না, এভাবে শান্ত হন, চুপ করুন, এভাবে এভাবে কাঁদবেন না, ভেঙে পড়বেন না। ঠাকুমাটা তখন বলে, না না, আমি চুপ করব না। আমি থাকতে আমার নাতির এইভাবে চলে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি এখনো মরিনি। গুরুদেবের দেওয়া বিদ্যা আমি এখনো ভুলিনি। সেই বিদ্যাই আমি আজ আবার প্রয়োগ করব। দেখব দেখব ওদের কে এভাবে নিয়ে যায়। বলে সেই ঠাকুমা একটা কাজার কলকে নিয়ে সেই কলকেতে একবার করে টান দেন, আর সেই ধোঁয়া নাতিদের শরীরে দিতে থাকেন। সঙ্গে সঙ্গে কি যেন একটা মন্ত্র পাঠ করতে থাকেন। প্রায় ঘন্টাখানেক ধরে চলতে থাকে এই প্রক্রিয়া। ঠাকুমার চোখ মুখ পুরো রক্তচাপার মতো লাল হয়ে উঠেছে, তবুও ওনার কোনো বিরাম নেই। একইভাবে করে যাচ্ছেন ওরকম। এমন করতে করতে শেষ অবধি দেখা গেল নাতিদের শরীরে আস্তে আস্তে সার ফিরে আসতে লাগলো। দুজনেই বেঁচে উঠল। এরপর তারপর ওনাদের উনি বলেন, তোদের না বলেছিলাম কোন ঠাকুরের থানে এই মন্ত্র চালনা করবি না? কেন করেছিলি? তোদের সব বিদ্যা আজ আমি ভুলিয়ে দেব, চল আজ। বলে উনি ওদের নিয়ে ওখান থেকে চলে যান। ওই দিনই এরপর ওরা তাবু টাবু খুলে চলে গিয়েছিল ওখান থেকে। দাদা, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু বেশ চমৎকার একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে শম্পার জীবনযাত্রা থেকে লিখেছে, খুব ভালো লাগলো ঘটনা, আর তোমার ভয়েস সত্যি খুব সুন্দর। মল্লিকা দাস লিখেছে, তোমার প্রতিটা এপিসোড অসাধারণ, যতদিন যাচ্ছে অলৌকিক আরো ভালো হচ্ছে। মনীষা বিশ্বাস লিখেছে, জানি তোমার ঘটনা দারুণ হবে। টিএনটি রুম লিখেছে, আজকের ঘটনাগুলো ছোট হলেও খেজুর গুড়ের মিষ্টির মতো ফাটাফাটি। শর্মিষ্ঠা ঘোষ লিখেছে, খুব ভালো আর ভয়ের ঘটনা, তুমি খুব গুছিয়ে বলো অমিত। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার বলার ধরনে গল্পগুলো আরও অসাধারণ লাগে। সব্যসাচী চক্রবর্তী লিখেছে, দারুণ, খুব সুন্দর প্রেজেন্টেশন। সুপ্রিয়া দাস লিখেছে, তোমার আরও একটা কথা ভালো লাগে, সবার কমেন্ট না পড়তে পারলেও সবার নাম বলে দাও। আসলে হ্যাঁ, একটা এপিসোডে সবার কমেন্ট তো পড়া যায় না, তাহলে আর ঘটনা বলবো কি? তাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কমেন্ট পড়ি আর বাকিদের নাম বলে দিই। তো এছাড়াও আরও কমেন্ট করেছো অঙ্কুর মণ্ডল, সারফুল মির্জা, আমি অলৌকিক পাগল দীনবন্ধু, সিঙ্গিং স্টার কবিতা, রুদ্র ব্যানার্জি, বিনয় মাইতি, গীতা গোস্বামী, মিঠুন পাল, সোমা মুখার্জি, মায়াদি, স্বপ্না বাজাল, অমিতা ঠাকুর, অরবিন্দ বড়াল, সাথীবহুল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।